ইন্টারপ্রিটেটিভ রাইটিং লেখার উপায় বা বৈশিষ্ট্য। ইন্টারপ্রিটেটিভ রাইটিং এর আলাদা এক ধরনের একটা সেগমেন্ট বা লেখার ধরন রয়েছে, অ্যানালিসিস বা বিশ্লেষণ। ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম সেই ঘটনার একেবারে বিস্তারিত তথ্য, পলিটিক্যাল অ্যাঙ্গেল, সোশ্যাল অ্যাঙ্গেল, ওয়াই এর হাউ এর উপরে সব থেকে বেশি জোর দিয়ে আমরা একটা ইন্টারপ্রিটেটিভ রাইটিং লিখি। দেখো ফরম্যাটটা তো সেম থাকবে, হেডলাইন, তারপরে যে ইন্ট্রো, লেখার মধ্যে যে এই অলংকার। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো ইন্টারপ্রিটেটিভ স্টাইল অফ রাইটিং। ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের তাদের কিন্তু পরীক্ষার সময় 3rd সেম 4th সেমে স্টুডেন্টসদেরকে একটা রিপোর্ট দিয়ে বলে দিল যে এটা ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট রাইটিংয়ে তোমরা এটা লেখো। মেজরিটি স্টুডেন্টস কিন্তু এটা কনফিউজড হয়েছে, কারণ তারা মেজরিটি যে রিপোর্ট রাইটিং তারা শেখে, মানে তোমরা যে রিপোর্ট রাইটিং শেখো এটা হচ্ছে হলো অবজেক্টিভ রিপোর্ট রাইটিং। মানে ওপরে হেডলাইন লিখলে, তারপরে ইন্ট্রো লিখলে, বডি লিখলে, কনক্লুশনস দিলে, ফলো আপ থাকলে ফলো আপ হলো, রাইট? ইন্টারপ্রিটেটিভ রাইটিংয়ের একটা কিন্তু আলাদা এক ধরনের একটা সেগমেন্ট বা লেখার ধরন রয়েছে, সেটা আজকে তোমাদেরকে শেখাবো। তোমরা যদি বলা হয় ইন্টারপ্রিটেটিভ রাইটিং, এটার স্ক্রিপ্টে কী করে লিখবে, তো কেমন কী করে লিখবে, হাউ ডু ইউ রাইট? ইউ ক্যান্ট রাইট দ্যাট মোমেন্ট অফ টাইম, রাইট? বানিয়ে অ্যাকশনভাবে লিখবে, নাম্বার কেটে দেবে, ওটা ফার্স্ট সেমের জন্য ছিল। এবার আমরা লিখবো কীভাবে লিখতে হয়, তো খাতায় হেডিং করে দাও ইন্টারপ্রিটেটিভ রাইটিং লেখার উপায় বা বৈশিষ্ট্য। নাম্বার 1 লেখা হচ্ছিল কনটেক্সট বা বিষয়বস্তু। আচ্ছা, কনটেক্সট বা বিষয়বস্তু কি? যে কোনো রিপোর্ট রাইটিংয়ের বেসিক ফান্ডামেন্টালসই হচ্ছে হলো ঘটনাটা কী, 5W1H। তো যেখানে মানে নর্মাল রিপোর্টের 5W1Hটা হচ্ছে তার সোল, তার বেস, কিন্তু এখানে কনটেক্সট বা এটা হচ্ছে প্রথমেই চলে আসে এই পুরোটাই 5W1Hটা, মানে মূলত 4টে W সবার আগেই চলে আসে। কী হয়েছে, হোয়াট হ্যাপেন, হু আর ইনভলভড, ওয়েন কোথায় হয়েছে, ওয়েন কখন হয়েছে, হোয়ার কোথায় হয়েছে, এই মেন এবং ওয়াই এর হাউটা ওয়ান লাইনের করে প্রথমে আমরা ধরিয়ে দেবো। এটা আমাদের বেসিক কনটেক্সট। এটা সব নিউজের কনটেক্সট হলে বাকিটা বুঝবে কেমন করে, রাইট? এটা কনটেক্সট আমরা প্রথমেই দিয়ে দেবো। ওকে, নাম্বার 2 লেখো অ্যানালিসিস বা বিশ্লেষণ। আচ্ছা, অ্যানালিসিস বা বিশ্লেষণের ব্যাপারটি হচ্ছে কি, মানে নির্দিষ্ট সংবাদটির পেছনের কারণ, মানে বিশ্লেষণটা কি বিহাইন্ড দ্য স্টোরি, বিহাইন্ড দ্য সিন। এই যে ঘটনাটি ঘটলো, আমি যে অ্যানালিসিস করছি এর পিছনে কারণটা। এই জন্য ক্রিকেটের ম্যাচটা নিয়ে বলি যে বিরাট কোহলিকে আউট করার জন্য ক্যাপ্টেন একটা আলাদা ধরনের ফিল্ডিং সাজিয়েছিল। বিরাট কোহলিকে আউট করার জন্য তাদের সারপ্রাইজ বোলার, ওই বোলারটিকে তারা নিয়ে এসেছিল যে তারপরে বিরাট কোহলিকে আউট করতে পেরেছিল। এই যে বিহাইন্ড দ্য সিন কারণ, এই কারণটাকে আমরা ব্যাখ্যা করব। ব্রিগেডের সমাবেশটা, এই যে বড় সমাবেশটা বামেরা ডেকেছে বা বিজেপি ডেকেছে বা কংগ্রেস ডেকেছে বা যেই ডাকুক না কেন, তার পেছনে কারণটা কি? সামনে ইলেকশন এবং সেখানে একটা বার্তা দেওয়া, সেন্ট্রাল মিনিস্টাররা বা এসে বা দেশের যে প্রথম শ্রেণীর নেতারা যে বার্তা দিচ্ছে, এই যে বিহাইন্ড দ্য সিন বিশ্লেষণটা আমরা সেকেন্ড ফেজে আমরা কিন্তু অবশ্যই সুন্দর করে গুছিয়ে আমরা লিখব। 3rd ফেজ লেখা হচ্ছিল ইন্টারপ্রিটেশন। 3rd ফেজ হচ্ছিল ইন্টারপ্রিটেশন। হোয়াট ইজ ইন্টারপ্রিটেশন? ইন্টারপ্রিটেশনের বাংলাটা লিখে নাও ভিন্ন মতামত বা ভিন্ন মতবাদ। আমি এটা বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি। এবং ঘটনার সম্ভাব্য মানে ও প্রভাব ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে। দেখো, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা জানি যে হচ্ছে হলো যে আরজিকর কাণ্ডের যিনি দোষী ছিলেন, কী নাম তার, সঞ্জয়কে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছিল, কিন্তু কোর্ট থেকে বলে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, আজীবন কারাবাস তারা দেওয়া হবে। তো বিভিন্ন মহল থেকে তারা বলেছিল এটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এটা রেয়ারলেস ইনসিডেন্ট, রাইট? এমনকি মুখ্যমন্ত্রীও টুইট করে বলেছিলেন এটা কিন্তু আমি মৃত্যুদণ্ড চাই, এত জঘন্যতম ঘটনার এটাই। এটা তো বললাম, বিশ্লেষণটাও হলো, কিন্তু এর যেটা ভিন্ন মতবাদ, এইটারও ভিন্ন কিছু মতবাদ হতে পারে। এ তো নর্মাল কথাবার্তা, যে দোষ করেছে তাকে ফাঁসি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হয়নি, ফাঁসি দেওয়া হবে, বা দেওয়ার জন্য আবার কোর্টে কেস লড়া হবে। কিন্তু এর একটা ভিন্ন দিকও রয়েছে, ভিন্ন মতামত। কি ভিন্ন? সাংবাদিক কী বলতে পারো তুমি? এইটাই বলতে পারো যে অনেকে মনে করছে যে সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ হচ্ছে যে রাজ্যিকরের তরুণী চিকিৎসকের যে ধর্ষণ করে খুন, এই ধর্ষণ করে খুনের বিষয়টি শুধু সঞ্জয় একা জড়িত নয়, অনেকেও থাকতে পারে এবং তার মা বাবারা এই দাবি। সঞ্জয়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে যদি কখনো এই নিয়ে তদন্ত করা হয়, সঞ্জয়ের
মতামত সেখানে যদি চাওয়া হয়, সেখানে সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেওয়া হলে সেই মতামত কিন্তু পাওয়া যাবে না। হতেই পারে ভবিষ্যতে এই নিয়ে কোনো সেন্ট্রাল এজেন্সি বা রাজ্যের কোনো পুলিশ ফার্দার ইনভেস্টিগেট করলো, সঞ্জয়কে ইন্টারোগেশনস করা হলো এবং সঞ্জয় থেকে আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সরি, হয়তো কোর্টের জজ সাহেব এই দিকেও ভাবনা চিন্তা করে থাকতে পারে। এবার ভিন্ন মতামত আসলো, ইয়েস অর নো, আসলো কিনা বলো? তো যে কোনো ঘটনার ভিন্ন মতামত যদি থেকে থাকে, অন্য কোনো মতামত থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারপ্রিটেটিভ জার্নালিস্টে ব্যাখ্যা করবে, ইন্টারপ্রিটেশন করবে ভবিষ্যতের অ্যাসপেক্ট থেকে। সমাজকে বলতে চাইছি ইটস এ প্রফেশনালটা দেখো, রাইটিংয়ের কোয়ালিটিটাও ইম্প্রুভ হচ্ছে, রাইট? দেখো ডিফারেন্ট প্রফেশনালসটা ঠিক এইভাবে লিখে, শুধু ঘটনাটা বর্ণনা করে দিলে, উদাহরণ দিয়ে দিলে, নট লাইক দ্যাট, এইভাবে তোমাকে ব্যাখ্যা করে করে লিখতে হবে। সবাইকে বুঝতে পারছো কি বললাম? 4 নম্বর পয়েন্ট লেখা হচ্ছে হলো গভীরতা, ডেপথ। এর আন্ডারে লেখো বিস্তারিত তথ্য। দেখো যে কোনো ঘটনার বিস্তারিত তথ্য আমাদেরকে দিতে হবে, এটা নিয়ে বলার কিছু নেই। ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম সেই ঘটনার একেবারে বিস্তারিত তথ্য, তার পলিটিক্যাল অ্যাঙ্গেল, সোশ্যাল অ্যাঙ্গেল, তার সমস্ত কিছু অ্যাঙ্গেলস, এবং এইটা তারা এইভাবে ব্যাখ্যা করতে পারে এই প্রভাব কিন্তু সুদূর প্রসারী। কারণ এর প্রভাবে রাতে মহিলাদের নাইট শিফটিং ক্যান্সেল করার দাবি করেছে সরকার, নিয়ম করেছে। আমরা দেখেছিলাম মাঝখানে টিভিতে নাইট শিফট বাতিল করা হয়েছিল। এতে কিন্তু অনেক কোম্পানি সমস্যার সম্মুখীন হবে, কারণ আইটি ফিল্ড সেক্টর 5-এ প্রচুর মেয়েরা কিন্তু নাইটেও জব করে। কিন্তু এরা একটা স্বাধীন দেশে এটা কী করে হতে পারে? একটি মেয়ে সে স্বাধীন দেশে রাত্রিবেলা কাজ করতে কেন যেতে পারবে না? এই ব্যাখ্যাগুলো আমরা কিন্তু ইনক্লুড করতে পারি এর মধ্যে, গভীরতা, ডেপথ। ওকে, নেক্সট পয়েন্ট লেখা হচ্ছে হলো কোর রিলেশন। কোর রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এর আগের বহু ক্লাসে বলেছি, যারা কোর রিলেশনের মতলব হচ্ছে হলো ওই নির্দিষ্ট ঘটনাটার সঙ্গে জড়িয়ে আরও আনুষঙ্গিক বিষয়ে আমরা কোনো ব্যাপার আমরা ইনক্লুড যদি করতে পারি। ধরুন আমরা এই আরজিকর কাণ্ড নিয়ে যদি কোরিলেশন করতে চাই, আমরা এভাবে করতেই পারি যে আরজিকর কাণ্ডের মতন এরকম যে আরজিকরের নয় এরকম ঘটনা হয়েছে যে তরুণ চিকিৎসক দর্শন গুম করা হয়েছে, কিন্তু এরকম ঘটনা কাজের জায়গায় প্রথম না, মেয়েরা কিন্তু অন্য ফিল্ডেও এরকম সমস্যার সম্মুখীন ফেস করেছে। বলে আমি একটা দুটো রেফারেন্স দিলাম, অন্য রাজ্যের রেফারেন্স দিলাম। আমরা একটা তুলতে পারি যে মিটু ক্যাম্পেইন, বলিউড টলিউডের মাঝে মিটু ক্যাম্পেইন হয়েছিল, যে আমাদের দেশের সবচাইতে যে আধুনিক ইন্ডাস্ট্রি যাকে আমরা বলিউড বলি, সেখানেও কাজের জায়গায় কিন্তু মেয়েরা কুপ্রস্তাব পেয়ে থাকে। এই নিয়ে অভিযোগ করেছে তনুশ্রী দত্তা থেকে শুরু করে বিভিন্ন বলিউডের সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীরা। অর্থাৎ কেন এবং কীভাবে আমরা ওয়াই এর হাওয়ের ওপরে সব থেকে বেশি জোর দিয়ে আমরা একটা ইন্টারপ্রিটেটিভ রাইটিং লিখব। গট ইট? তো দেখো ফরম্যাটটা তো সেম থাকবে, হেডলাইন, তারপরে যে ইন্ট্রো, লিড, বডি, কিন্তু লেখার মধ্যে যে এই অলংকার আমাদেরকে এগুলো অ্যাড করতে হবে ইন্টারপ্রিটেটিভ রিপোর্টিংয়ে। কিন্তু নর্মাল যদি একটা দুর্ঘটনা হয়, রাস্তায় গাড়ি উল্টে গেছে, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কনসিকোয়েন্স হিসেবে গাড়ি উল্টে গেছে, কিন্তু এখানে দেখো এর অলংকার কত আছে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমে। ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমে অলংকার কত রয়েছে, লেখার স্টাইল অফ রাইটিং। তাহলে আমরা ডেফিনেশন কী করে লিখবো? আগের ক্লাসে আমরা করেছি, আগের টপিকে করেছি। আজকের টপিকে আমরা একটা তোমায় যে টপিক দেয়, তোমাকে বললো যে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এত লোকের, এই নিয়ে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম রাইটিং লেখো, দিতেই পারে পরীক্ষাতে তোমাকে। তো তুমি যদি এই ফরম্যাটটা যদি না জানো, তুমি কী করে লিখবে বলো, তাই না? সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। সবাই দেখে নাও, হোপসো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি।